হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে এসএসসি বায়োলজির দ্বিতীয় অধ্যায় জীবকোষ ও টিস্যুর চতুর্থ ভিডিও। গত ক্লাসে আমরা সরল টিস্যু অর্থাৎ প্যারেনকাইমা, কোলেনকাইমা, স্ক্লেরেনকাইমা উদ্ভিদ টিস্যুর এই পার্টটা শেষ করেছিলাম। আজকে আমরা উদ্ভিদ টিস্যুর যে জটিল টিস্যু আছে সেই জটিল টিস্যুর দুইটা ভাগে বিভক্ত, জাইলেম টিস্যু আর ফ্লোয়েম টিস্যু। আজকে আমরা এগুলা বিস্তারিতভাবে শিখব এবং প্রাণীদেহের যে টিস্যু সেইটার ক্লাসিফিকেশন এবং একটু বিস্তারিতভাবে জানার চেষ্টা করব আবরণী টিস্যুকে। আচ্ছা, তাহলে প্রথমে জটিল টিস্যু। জটিল টিস্যু বা ইংলিশে কমপ্লেক্স টিস্যু। এখন সরল টিস্যুর সংজ্ঞাতে আমরা কিন্তু বলেছিলাম যে সরল টিস্যুতে যে কোষগুলো থাকবে সেগুলো একই ধরনের কোষ হবে, কিন্তু জটিল টিস্যুর জটিল টিস্যুর ক্ষেত্রে কিন্তু জিনিসটা সেম না। জটিল টিস্যু দেখো বিভিন্ন ধরনের কোষের সমন্বয় তৈরি হবে, এই জিনিসটাই মনে রাখবা যে সরল টিস্যু আর জটিল টিস্যুর মধ্যে পার্থক্য কি। জটিল টিস্যু বিভিন্ন ধরনের কোষের সমন্বয় তৈরি হয়, ঠিক আছে, এটাই ওর সংজ্ঞা। এখন এই জটিল টিস্যুকে আমরা পরিবহন টিস্যু বলে থাকি। কেন? কারণ জটিল টিস্যুর যে দুইটি এক্সাম্পল জাইলেম আর ফ্লোয়েম, এরা দুইটা টিস্যু মিল্লা পরিবহন টিস্যু গঠন করে। গতকালকে কিন্তু শর্টকাটে কিছু কথা বলেছিলাম যে জাইলেম কি করে। জাইলেম জল অথবা কোষরস বহন করে প্রতিটি পাতায় নিয়ে যায়। আর ফ্লোয়েম কি করে? ফ্লোয়েম ওই যে প্রতিটা পাতায় যে খাদ্যটা তৈরি হবে সেই তৈরিকৃত খাবারকে প্রত্যেকটা কোষে কোষে পৌঁছাই দেবে। তোমাদেরকে সেটা মনে আছে? আচ্ছা দেখো, এই যে পরিবহন টিস্যু বা ইংলিশে বলা হয় ভাস্কুলার বান্ডেল, ঠিক আছে, কি কি গঠন করবে ভাস্কুলার বান্ডেল? জাইলেম ও ফ্লোয়েম। তাহলে এরকম কিন্তু প্রশ্ন আসতে পারে এমসিকিউ, নিচের কোনটি পরিবহন টিস্যুতন্ত্র বা টিস্যুগুচ্ছ গঠন করে অথবা গঠন করে না, ঠিক আছে, এই সময় পারতে হবে তোমার। দেখো, তাহলে আমরা এখন জাইলেমকে বিস্তারিতভাবে জানবো যে জাইলেম জিনিসটা কি। আগে আমার বুঝতে হবে জাইলেম কত প্রকার। জাইলেম দুই প্রকার। কি কি? একটা হলো গিয়া প্রাইমারি জাইলেম আর একটা সেকেন্ডারি জাইলেম, বাংলায় বলে প্রাথমিক জাইলেম আর গৌণ জাইলেম। প্রাথমিক জাইলেমটা কি? সাপোজ একদম প্রথমে জাইলেম শুরু হয় বা জন্ম হয় জাইলেমের প্রোক্যাম্বিয়াম নামে একটা জিনিস আছে, সেই প্রোক্যাম্বিয়াম থেকে। এখন প্রোক্যাম্বিয়াম কি সেটা এখন তোমার জানার দরকার নাই, তুমি জাস্ট এই শব্দটা জানিয়ে রাখো যে প্রোক্যাম্বিয়াম, ঠিক আছে। এই প্রোক্যাম্বিয়াম থেকে জন্ম হয় প্রাথমিক জাইলেমের, প্রাইমারি জাইলেম আর কি, ঠিক আছে, প্রাথমিক জাইলেম। তারপরে এই প্রাথমিক জাইলেমটা বড় হয়, প্রাথমিক জাইলেমটা বড় হয়, এর প্রাথমিক বৃদ্ধি হয়, তারপরে গৌণ বৃদ্ধি হয়। যখন যদি গৌণ বৃদ্ধি হয় তখন আমরা সেই জাইলেমটাকে বলবো গৌণ জাইলেম, বুঝছো? গৌণ জাইলেম। আচ্ছা, গৌণর ইংলিশে হইল সেকেন্ডারি। এখানে কারো কোনো ডাউট নাই তো? আবার বলো, ডাউট থাকা উচিত না। যাক দেখো, আমাদের এই যে প্রোক্যাম্বিয়াম থেকে আসবে প্রাথমিক জাইলেম, আর প্রাথমিক জাইলেমটা বড় হয়, তারপরে এর গৌণ বৃদ্ধি ঘটবে, তখন আমরা এটাকে বলবো গৌণ জাইলেম, ঠিক আছে। মাঝখানে একটা ফাঁকা আছে, স্পেস নাই দেখে আমি দেই নাই। যাক, এখন এই যে প্রাথমিক জাইলেম দুই প্রকারের হইতে পারে, প্রকারভেদটা আমার জানা লাগবে। একটা হইল মেটাজাইলেম, মেটাজাইলেম, আরেকটা হলো প্রোটোজাইলেম, প্রোটোজাইলেম, ঠিক আছে। আচ্ছা, মেটাজাইলেমটা আমি কিভাবে মনে রাখবো? প্রোটোজাইলেম, মেটাজাইলেমটা একটু মোটা, ঠিক আছে, এটা একটু মোটা টাইপের হয়, আর প্রোটোজাইলেমটা একটু চিকন টাইপের হয়। তুমি একটু ছবি দেখো, আমাদের বইতে সুন্দর একটা ছবি আছে, দেখো এই যে দেওয়াই আছে যে প্রোটোজাইলেম কি, এই যে মেটাজাইলেম কোনটা দেখছো, এই যে একটু বড় কিন্তু এই ফুটাটা, ঠিক আছে। আবার এই যে প্রোটোজাইলেমটা, এই ফুটাটা কিন্তু একটু ছোট। তাহলে আমরা কিন্তু ছবি দেখলে বুঝতে পারবো কোনটা প্রোটোজাইলেম কোনটা মেটাজাইলেম। এখন এই প্রোটো আর মেটা এই দুইটাই কিন্তু প্রাথমিক জাইলেম, ঠিক আছে। এই প্রাথমিক জাইলেমটা আরো যখন এর গৌণ বৃদ্ধি হবে তখন আমরা সেটাকে বলবো গৌণ জাইলেম। আচ্ছা দেখ, এখন আমরা আবার বই থেকে দেখি, এই যে প্রাথমিক জাইলেম কি, এই যে প্রোক্যাম্বিয়াম থেকে সৃষ্ট জাইলেমই হলো প্রাথমিক জাইলেম। আবার এর কি প্রাথমিক বৃদ্ধি করবে প্রথমে,
প্রাথমিক বৃদ্ধি হওয়ার পরে যে যদি গৌণ বৃদ্ধি ঘটে, যে সকল জাইলেমের প্রাথমিক বৃদ্ধি হওয়ার পরে গৌণ বৃদ্ধিও ঘটবে সেগুলোকে আমরা শুধুমাত্র বলবো গৌণ জাইলেম। ঠিক আছে, তাহলে এই যে প্রাথমিক জাইলেম বলছে কি যে দুই প্রকার, ওই যেগুলো বললাম যে প্রোটোজাইলেম আর হইলে গিয়া মেটাজাইলেম। মেটা হইলে গিয়া পরিণত অবস্থা, মানে বড় হয়েছে সাপোজ, আর একদম প্রাইমারিলি যেটা ছিল সেটা হলো প্রোটোজাইলেম। ঠিক আছে, প্রাইমারি প্রোটোজাইলেমটা কি ছোট না? তাহলে মনে করো ছোট অবস্থায় যেটা ছিল, আর যখন বড় হয়েছে পরিণত হয়েছে তখন সেটাকে আমরা বলতেছি মেটাজাইলেম। দেখছো, এইভাবে কিন্তু আমরা মানে গল্পের সাহায্যে মনে রাখতে পারি যে ছোটটা হলে গিয়ে প্রোটোজাইলেম, যখন এটা বড় হয়েছে তখন এটা হলে গিয়া মেটাজাইলেম। এখন এই যে জাইলেমের যে অভ্যন্তরীণ ফাঁকা গহ্বরটা দেখলে, এটা কিন্তু এই যে বড় থাকে, এই যে ফাঁকা গহ্বরটা। আচ্ছা, জাইলেমে যেহেতু জাইলেম একটা কি, একটা জটিল টিস্যু, তাই না? তাহলে এখানে অবশ্যই বিভিন্ন ধরনের কোষ থাকবে। সেই কোষগুলো কি কি সেগুলো আমরা এখন বিস্তারিতভাবে জানবো। প্রথমেই হলো গিয়ে ট্রাকিড, তারপরে ভেসেল, 3 নাম্বার হলো জাইলেম প্যারেনকাইমা, আর লাস্টে জাইলেম ফাইবার। এই 4 ধরনের কোষ সম্পর্কে আমরা এখন বিস্তারিত জানবো। ওকে, আচ্ছা, তাহলে প্রথমেই ট্রাকিড জিনিসটা কি এটা আমার বুঝতে হবে। খেয়াল করো, পাশে একটা ট্রাকিডের ছবি আছে, ছবিটার দিকে আগে তাকাও। ছবি দেখে তুমি কি বুঝতেছো বলো তো? এটা কিন্তু একটু লম্বা টাইপের, তাই না? ট্রাকিড, এই যে কোষটা কিন্তু একটু লম্বা। আবার এই যে দেখো দুইটা প্রান্ত, এই একটা প্রান্ত এই একটা প্রান্ত, দুইটা প্রান্তই কিন্তু সরু টাইপের না, একদম সরু সুচালো। আচ্ছা, আর ভিতরে এগুলো কি দেখো বলা আছে যে কূপ। এই কূপের কথা তোমরা যখন কোষ প্রাচীর পড়ছো, আমি কিন্তু একদম মনে হয় ফার্স্ট ক্লাসেই বলেছিলাম, তাই না? কোষ প্রাচীর সম্পর্কে, সে কোষ প্রাচীরে কিন্তু কূপ ছিল, মনে আছে? মনে করো এই একটা কোষ, আমি আঁকি তোমরা একটু দেখো, এই একটা কোষ, আবার এই আরেকটা কোষ, এই দুইটা কোষের মাঝখানে থাকে কি, মাঝখানে থাকে ধরো এই যে কোষ প্রাচীরের 3টা লেয়ার ছিল, মেন একদম মাঝখানের যে লেয়ার সেটাকে বলে যে মধ্যপর্দা। মধ্যপর্দার উপরে পরে প্রাথমিক প্রাচীর, তারপরে পরে গৌণ প্রাচীর, মনে আছে এগুলা? এই যে কোষ প্রাচীর কি নিয়ে তৈরি? সেলুলোজ, হেমিসেলুলোজ, লিগনিন, পেকটিন, সুবেরিন, এগুলো তো সবকিছু থাকে কোষ প্রাচীরের স্ট্রাকচারে, তাই না? আচ্ছা, দুইটা পাশাপাশি কোষের মধ্যে সম্পর্ক স্থাপন করার জন্য একটা জিনিস থাকে, সেটার নাম কিন্তু হলো প্লাজমোডেসমাটা। এর দেখো আমি নীল কালার দেখলাম, প্লাজমোডেসমাটা। এটার মাধ্যমে দুইটা পাশাপাশি কোষ পরস্পরের সাথে একটা সম্পর্ক স্থাপন করে, আদান প্রদান হয়। ঠিক আছে, ওর যদি কিছু লাগে সেটা ও দেয়, আবার ওর যদি কিছু লাগে সেটা ও দেয়। যাক, এখন আবার আমরা একটু বইয়ে আসি। দেখো তো বইয়ে কি বলা আছে আমাদের, ট্রাকিড কোষটা কেমন হবে? ট্রাকিড কোষটা অবশ্যই হবে লম্বা, প্রান্তদ্বয় সরু সুচালো। এটা ছবি মাথায় থাকলেই সে পারবে। ঠিক আছে, আচ্ছা, প্রাচীরে লিগনিন জমা হবে। লিগনিন জমা হইলে প্রাচীরটা কিন্তু মোটা হবে, পুরু মানেই মোটা, আর অভ্যন্তরীণ গহ্বর বন্ধ হয়ে যাবে। আচ্ছা, এর একটি এক্সট্রা ইনফরমেশন মনে রাখবো, অভ্যন্তরীণ গহ্বর বলতে এখানে প্লাজমোডেসমাটাকে মিন করতেছে। ঠিক আছে, অভ্যন্তরীণ গহ্বর যদি বন্ধ হয়ে যায় তাহলে দুইটা যে ট্রাকিড কোষ পরস্পরের সাথে কিভাবে সংযোগ স্থাপন করবে বলো তো? তখন কিন্তু শুধুমাত্র কূপের মাধ্যমেই সংযোগ স্থাপন করতে পারবে। এই জন্য এই যে দেখছো এই একটা কূপ, এই যে কূপগুলো এখানে কেন দেওয়া? যাতে সংযোগ স্থাপন করতে পারে এই ট্রাকিডটা তার পাশের ট্রাকিডের সাথে। ওকে, দেখো, ফলে এই যে পানির চলাচল পাশাপাশি জোড়া কূপের মাধ্যমে হয়ে থাকে। মনে করো এই একটা ট্রাকিডের কূপ, আবার আরেকটা ট্র্যাকের জন্য আমি এই পাশে আঁকি, তারও তো এভাবে কূপ থাকবে। তো এই কূপগুলোর মাধ্যমেই পানির চলাচল, এছাড়া অন্যান্য জিনিসেরও চলাচল নিয়ন্ত্রণ হবে। তবে এখানে শুধুমাত্র পানি কেন বলা আছে বলতো? মেইনলি কিন্তু পানি, কারণ আমরা পড়তেই আছি জাইলেম, জাইলেম ফর জল। ঠিক আছে, জল পরিবহন করবে, এই জন্য পানি বলা। দেখো, প্রাচীরের পুরুত্ব কয়েক ধরনের হয়েছে। এই যে কথাগুলো কতগুলো মানে ওই শেপ সম্পর্কে বলা আছে, এগুলো দরকার নেই। এই সর্পিলাকার মানে হলো সাপের মতো, ঠিক আছে, জালিকাকার মানে তো জালের মতো, সেগুলো লাগবে না তোমার। আচ্ছা, এখানে কিছু কথা আছে যে ফার্নবর্গ, এই যে ফার্নবর্গ মানে কি এটা তোমরা এখন বুঝবে না। নগ্নবীজি আমি গত ক্লাসে বুঝাই দিছি, তাই না? এই নগ্নবীজি উদ্ভিদে এটা নগ্নবীজি কেন বলে? কারণ এর বীজটা খোলা থাকে, তুমি খালি চোখে এর বীজটা দেখতে পাবা, মনে আছে? কারণ এদের কিন্তু গর্ভাশয়টা ফলে পরিণত হয় না। কিন্তু আবৃতবীজি উদ্ভিদ কারা? যেই উদ্ভিদের গর্ভাশয়টা ফলে পরিণত হয়, ফলে বীজটা কিন্তু ভিতরে থাকে, আর মানে বীজটা কিন্তু ফলের ভিতরে থাকে। ঠিক আছে,
এই জন্য কিন্তু আবৃতবীজী উদ্ভিদে আমার গর্ভাশয়টা ফলে পরিণত হয় বলেই ওকে আমরা আবৃতবীজী উদ্ভিদ বলি। আশা করি এতটুকু ক্লিয়ার, মানে গত ক্লাসে আমি তোমাদেরকে এগুলা করাইছি। এখন এই আবৃতবীজী উদ্ভিদের প্রাথমিক ও গৌণ জাইলেম, আচ্ছা কলা, কলা শুন না কেউ কেউ আবার মানে একটা বিভ্রান্ত হতে পারে, কলা মানে কিন্তু টিস্যু, ঠিক আছে, জাইলেম কলা মানে জাইলেম টিস্যু, আমরা তো সেটাই পড়তেছি। আচ্ছা, এই যে জাইলেম টিস্যু জানি কয় প্রকার? দুই প্রকার, প্রাথমিক আর গৌণ জাইলেম, এগুলোও পড়ছি। তাহলে যে নগ্নবীজী, আবৃতবীজী, ফার্নবর্গ, এই প্রত্যেক টাইপের উদ্ভিদেই প্রাথমিক গৌণ জাইলেম টিস্যুতে ট্রাকিড দেখা যায়। তার মানে ট্রাকিড কোথায় কোথায় দেখা যাবে এই প্রশ্ন আসতে পারে, বা এমসিকিউ এভাবেও আসতে পারে যে নিচের কোনটিতে ট্রাকিড দেখা যাবে না। তিনটে অপশন থাকলো ফার্নবর্গীয়, নগ্নবীজী, আবৃতবীজী। 4 নাম্বার অপশনটা থাকলো মশবর্গীয়, তখনও কিন্তু আমার উত্তর হবে মশবর্গীয়, কারণ অন্য তিনটাতে আমার ট্রাকিড থাকবে। বুঝতে পারছো? তাহলে একটু কষ্ট করে হইলেও মনে রাখার চেষ্টা করবা। এই আবৃতবীজী উদ্ভিদকে কিন্তু আমরা দুই ভাগে ভাগ করি, একবীজপত্রী আর দ্বিবীজপত্রী। কোষরসের, আচ্ছা দেখো, এখন আমাদের এই ট্রাকিড টিস্যু মানে সরি এই যে ট্রাকিড কোষ সম্পর্কে আমরা জানলাম, ট্রাকিড কোষের কাজ কি, তাই না? আমাদের সেটাও জানতে হবে। এদের প্রধান কাজ হলো কোষ রসের পরিবহন। এই কোষ রসের পরিবহন মানেই পানি পরিবহন, সোজা কথা, ঠিক আছে? কোষ রস মানেই পানি অথবা খনিজ লবণ, এগুলোকে পরিবহন করবে এবং অবশ্যই অঙ্গকে দৃঢ়তা প্রদান করবে। এইভাবে চিন্তা করবা, মনে করো পানি যদি নিয়ে না যায় তাহলে কি নেতাই যাবে না, তাহলে ও কিন্তু পানি নেওয়ার মাধ্যমে দৃঢ়তা প্রদান করতে আসে। গল্পের মাধ্যমে মনে রাখার চেষ্টা করবা। আবার এছাড়াও এই টিস্যু আরেকটা কাজও করে, খাদ্য সঞ্চয়ের কাজটাও করে। শুধু কোষরস পরিবহন আর দৃঢ়তা প্রদান করে না, খাদ্য সঞ্চয়ও করে মাঝে মাঝে ট্রাকিড। আচ্ছা, তাহলে এইটুকুতে কারো কোনো সমস্যা আছে? এগুলো হুবহু ঠোঁটস্থ কারো পক্ষেই রাখা আসলে সম্ভব না। তুমি জাস্ট এই ছবিটার কথা মাথায় রাখবা। ছবিটা মাথায় থাকলে এই যে দুই পাশ কেমন, জিনিসটা দেখতে কেমন, এই যে কূপ আছে, কূপের মাধ্যমে তারা কি করবে, পানির চলাচল নিয়ন্ত্রণ করবে, এই কথাগুলো তোমার মনে থাকলেই হইলো। আর প্রধান কাজ হলো, মানে দেখবা কি ট্রাকিড পর্ব, তারপর আমরা ভেসেল পর্বে, প্রত্যেকটাতেই প্রধান কাজটা সেম টাইপের, ঠিক আছে? প্রত্যেক জায়গায় বলবে হয় পানি কোষরস পরিবহন, নাইলে বলবে পানি ও খনিজ লবণ পরিবহন, পাশাপাশি খাদ্য সঞ্চয় থাকবে, আর থাকবে উদ্ভিদকে দৃঢ়তা প্রদান করা, এইসব জিনিসই থাকবে। এক্সট্রা জাস্ট মনে রাখতে পারো যে কোন কোন উদ্ভিদে আমরা ট্রাকিডকে পাবো, এই এমসিকিউটা কিন্তু আসবে। তাহলে আমার সাথে সাথে একবার তোমরা বলো, ট্রাকিডকে আমরা কোথায় কোথায় পাবো? আমরা নগ্নবীজিতে পাবো, আমরা আবৃত বীজিতেও পাবো, আর এছাড়া আমরা ফার্নবর্গীয় অথবা টেরিডোফাইটা, ফার্নবর্গীয় ইংলিশই হইল টেরিডোফাইটা, এখানে আমরা ট্রাকিড কোষকে পাবো। আচ্ছা, এখন আমরা পরবর্তী টপিক অর্থাৎ ভেসেল শুরু করব। দেখো, ভেসেল কি বলা আছে? ভেসেল মানে হইলো বাহিকা, ঠিক আছে? আমরা যে রক্ত আছে না আমাদের শরীরে, এই রক্ত যেই পাইপগুলোর মধ্যে থাকে, সেই পাইপগুলোকে কিন্তু আমরা ইংলিশে বলি ব্লাড ভেসেল, আর বাংলায় বলি কি রক্ত বাহিকা। বাহিকার কাজ কি? বাহিকার কাজ হলো বহন করা। বুঝতে পারছো? তাহলে ভেসেল কি? এটা কিছু একটা বহন করবে বা বাহিকার মতো কাজ করবে আর কি। আচ্ছা, দেখি তো কি বলা আছে ভেসেল। আচ্ছা, ছবিটাকে দেখো, এই যে পাশে আমার ছবিটা আমি দেখলাম। এখন আমরা বইটা একটু রিডিং দিই। কি আছে? ভেসেল কোষগুলা খাটো চোঙের মতো হবে, চোঙ মানে ফানেল। আচ্ছা, তাহলে ট্রাকিড আর ভেসেলের মধ্যে আমরা কিন্তু অলরেডি একটা পার্থক্য পেয়ে গিয়েছি। ট্রাকিড কোষগুলো কেমন ছিল? একটু লম্বা, আর ভেসেল কোষগুলো কেমন? খাটো। ওকে, আচ্ছা, কোষগুলো একটার মাথায় আরেকটা সজ্জিত থাকবে, মানে এই একটা মনে করো ভেসেল কোষ, এর মাথায় আরেকটা ভেসেল কোষ, এইভাবে থাকবে আর জিনিসটা, এটা মনে থাকবে। আর প্রান্তীয় প্রাচীরটি, মনে করো এই যে প্রান্তীয় প্রাচীর, কমন প্রাচীরটি, এই প্রান্তীয় প্রাচীরটি গলে যাবে। এখন তুমি আমারে বলো, এই মাঝখানের প্রাচীরটা যদি গলে যায়, মাঝখানের প্রাচীরটা যদি গলে যায়, তাহলে এটা কি একটা নলের মতো হয়ে যাবে না? বলো, এটা কিন্তু একটা নলের মতো হয়ে যাবে। ওই নলের মধ্যে কোনো একটা জিনিস কিন্তু পরিবহন করা যাইতে পারে। আমরা পড়তেই আছি জাইলেম টিস্যুর ভেসেল কোষ সম্পর্কে, তাহলে ও কিন্তু পরিবহনই করবে। বুঝছো? আসো আমরা একটু রিডিং দেই, তাহলে জিনিসটা আরো ক্লিয়ার হয়ে যাবে। খেয়াল করো কি বলা আছে এখানে। কোষগুলো একটির মাথায় আরেকটি সাজা, আচ্ছা এই যে দেখলাম, প্রান্তীয় প্রাচীরটি গলে গিয়ে একটা
দীর্ঘ নলের মতো অঙ্গের সৃষ্টি করে, যেটা বললাম, এই যেটা দীর্ঘ নলের মতো অঙ্গের সৃষ্টি করবে। আর এর মধ্যে কি হবে, এর ফলে এই যে দেখো কোষ রসের উপরে ওঠার জন্য সরু পথ সৃষ্টি হয়, মানে এর মধ্যে দিয়েই যে কোষ রস বা পানীয় খনিজ লবণ উপরে উঠবে আর কি, ঠিক আছে, একটা পথের সৃষ্টি হয়েছে। আচ্ছা, জাস্ট এখানে আরেকটা এক্সট্রা ইনফরমেশন মনে রাখা লাগবে, সেটা হলো প্রাইমারিলি এটা প্রোটোপ্লাজম দিয়ে পূর্ণ থাকলেও পরিণত বয়সে এরা মৃত বা প্রোটোপ্লাজম বিহীন হয়, তাই না? এরকম আরেকটা, আমরা যখন সরল টিস্যু পড়েছিলাম, সরল টিস্যুর মধ্যে প্যারেনকাইমা, কোলেনকাইমা আর স্ক্লেরেনকাইমা ছিল, তাই না? সেই স্ক্লেরেনকাইমাও কিন্তু সেম, স্ক্লেরেনকাইমাও প্রাথমিক অবস্থায় প্রোটোপ্লাজম পূর্ণ থাকলেও পরিণত বয়সে প্রোটোপ্লাজম বিহীন হয়ে যেত। তোমাদের কি মনে আছে? আচ্ছা, আরও কিছু কথা, যেমন এই ভেসেল প্রাচীর ট্রাকিডের মতো বিভিন্নভাবে পুরো হয়, যে এই সেম শেপগুলো এখানেও বলা আছে, তোমার এগুলো মুখস্থ করা লাগবে না। ভেসেল কয়েক সেন্টিমিটার লম্বা হয়, আচ্ছা এটা তো মানে মনে থাকে এমনি, আর আরও অনেক লম্বা হতে পারে। আচ্ছা, আমরা দেখছি যে ভেসেল কোষগুলো সাধারণত কিন্তু খাটো হয়, সাধারণত খাটো হয়, কিন্তু আরোহী উদ্ভিদ মানে যেগুলো উপরে উঠতে থাকে, ঠিক আছে, আমার মাথায় এক্সাম্পল আসতেছে না, নাহলে আমি তোমাদেরকে এক্সাম্পল দিতাম। সেই আরোহী উদ্ভিদগুলো অনেক লম্বা হতে পারে। আরোহী উদ্ভিদের ক্ষেত্রে, তাহলে যদি প্রশ্ন আসে যে আরোহী উদ্ভিদের ক্ষেত্রে ভেসেল কেমন হয়, সাধারণত ভেসেল খাটো, কিন্তু আরোহী উদ্ভিদের ক্ষেত্রে কিন্তু ভেসেল একটু লম্বা থাকবে। বুঝতে পারছো? আচ্ছা, এখানে আরেকটা কথা, এদের প্রধানত গুপ্তবীজী উদ্ভিদের সব অঙ্গে দেখা যায়। গুপ্তবীজী মানে কি বলো? গুপ্ত মানে বীজটা গুপ্ত অবস্থায় আছে, অর্থাৎ এই গুপ্তবীজী মানেই কিন্তু আবৃত বীজী, ঠিক আছে? আচ্ছা, তাহলে আবৃত বীজী উদ্ভিদের সব অঙ্গে এদের দেখা যায়, সেটা তো যাবেই। আর নগ্নবীজী উদ্ভিদের মধ্যে যারা বেশি ডেভেলপড, একটু উন্নত, শুধুমাত্র তাদের কোষেই আমরা, মানে তাদের দেহেই আমরা ভেসেল দেখতে পাবো। বুঝতে পারছো? যেমন নগ্নবীজী উদ্ভিদের মধ্যে সব থেকে ডেভেলপড হলো এই যে নিটাম, ঠিক আছে? সো এই নিটামে আমাদের ভেসেল থাকবে। ভেসেলের কাজ কি? ট্রাকিডের কাজ যেমন ছিল কোষ রস পরিবহন করা, সেভাবেই ভেসেলেও কিন্তু বলছে কোষ রসের জায়গায় জাস্ট বলা পানীয় খনিজ লবণ পরিবহন। আরও কিছু, ওই যে পানীয় খনিজ লবণ পরিবহন করার মাধ্যমে আমরা কি অঙ্গকে দৃঢ়তা প্রদান করব। যদিও এখানে খাদ্য সঞ্চয় সম্পর্কে তেমন কিছু বলা নাই, তবে ট্রাকিড কিন্তু খাদ্য সঞ্চয়েও ভূমিকা রাখতে পারতো মাঝে মাঝে, তবে ভেসেলে এরকম কিছু বলা নাই। ভেসেল মানেই তো একটা পাইপ, ঠিক আছে? পাইপের মধ্যে কোনো খাদ্য সঞ্চয়ের কিছু নাই, এখানে ও জাস্ট পরিবহন করবে আর অঙ্গকে দৃঢ়তা প্রদান করবে। তাহলে আশা করি এখানেও তোমাদের কারো কোনো সমস্যা থাকার কথা না, খুবই সহজ, ঠিক আছে? জাস্ট এই চিত্রটা মাথায় রাখবা যে ভেসেলের কোষগুলা দেখো একটার উপর আরেকটা লেগে থাকবে, তারপর এই যে প্রাচীরটা এটা কিন্তু গলে যাবে, গলে গেলেই এটা কিন্তু একটা সরু একটা নালীর মতো সৃষ্টি করবে, এই নালীর মাধ্যমে কি কোষ রস বহন হবে, ঠিক আছে? এই জিনিসটা জাস্ট মনে রাখবা, খুবই ইজি। আর একটা এক্সট্রা ইনফরমেশন যেটা সবার ভুলা যাওয়ার সম্ভাবনা বেশি, সেটা হলো ও কিন্তু পরিণত বয়সে মৃত হবে, মানে প্রথম অবস্থায়, প্রাথমিক অবস্থায় ও প্রোটোপ্লাজম থাকলেও পরবর্তীতে যখন ও পরিণত হবে তখন প্রোটোপ্লাজমটা থাকবে না, শেষ, মানে ও মৃত হয়ে যাবে। এটা একটু মনে রেখো কষ্ট করে। জাইলেমের 3 নাম্বার কোষ, 3 নাম্বার টাইপ আর কি, দেখো কে? জাইলেম প্যারেনকাইমা। তো এই যে জাইলেম টিস্যুতে, খেয়াল করো, জাইলেম টিস্যুতে যে প্যারেনকাইমা কোষগুলো আছে সেগুলোকে আমরা বলবো জাইলেম প্যারেনকাইমা। আমরা যখন গতকালকে সরল টিস্যু সম্পর্কে বিস্তারিতভাবে জেনেছি, সরল টিস্যু কিন্তু 3 প্রকারের, তাই না? প্যারেনকাইমা, কোলেনকাইমা আর স্ক্লেরেনকাইমা, এগুলো কিন্তু টিস্যুকেও মিন করে আবার কোষকেও মিন করে। সাপোজ এইটা আমাদের একটা প্যারেনকাইমা কোষ, ধরো এটা একটা প্যারেনকাইমা টিস্যু আর কি, এগুলা সব কয়টা একই রকমের দেখতে, মানে সরল টিস্যু। আর এগুলো হলো গিয়ে সরল টিস্যুর মধ্যে এরা হলো গিয়ে প্যারেনকাইমা, মনে করো। কারণ আমি দেখলাম যে এখানে কোষ প্রাচীরগুলো পাতলা, তাহলে এরা মেবি প্যারেনকাইমা, কারণ কোলেনকাইমা আর স্ক্লেরেনকাইমার কিন্তু কোষ প্রাচীরগুলো মোটা থাকতো, ঠিক আছে? আচ্ছা, তাহলে এই যে প্যারেনকাইমা, প্যারেনকাইমা এই পুরোটাকে একসাথে বলা হয় প্যারেনকাইমা টিস্যু, বাট প্যারেনকাইমা টিস্যুর এই যে প্রত্যেকটা কোষ, এদেরকে বলা হয় প্যারেনকাইমা কোষ। বুঝতে পারছো? কারণ এভাবে বলা তো অনেক ঝামেলার, যে প্যারেনকাইমা টিস্যুর কোষ, তার থেকে আমরা ডিরেক্টলি বলি প্যারেনকাইমা কোষ। আচ্ছা দেখো, তাহলে যে জাইলেম টিস্যুতে যে প্যারেনকাইমা কোষগুলো থাকবে সেগুলোকে আমরা বলি
জাইলেম প্যারেনকাইমা। জাইলেম প্যারেনকাইমার আরেকটা নাম হলো উড প্যারেনকাইমা, এটা আমাদের মনে রাখা লাগবে। এখন এদের যে প্রাচীরটা ভাই, এটা পুরো হইতে পারে পাতলাও হইতে পারে, সো এটা আমরা মুখস্থ রাখবো না। প্রাইমারি জাইলেমে অবস্থিত, আচ্ছা এর এতটুকু একটু নিজেরা রিডিং দিয়ে নেবা, ঠিক আছে? যে প্রাইমারি জাইলেমে কেমন থাকতো, প্রাইমারি জাইলেম ওর বাচ্চা, তাহলে ওই বাচ্চার যে প্যারেনকাইমার কোষ প্রাচীর, তাই না, সেগুলো হবে কোষ প্রাচীর, পাতলা প্রাচীর যুক্ত হবে। আর যখন এটা বড় হবে, ম্যাচিউর হবে, ঠিক আছে, এই প্রাথমিক জাইলেমটা যখন গৌণ জাইলেমে পরিণত হবে, তখন কিন্তু ওর কোষ প্রাচীরটা আর পাতলা থাকবে না, ওইটা তখন মোটা অথবা পুরু হয়ে যাবে। বুঝতে পারছো কেন? প্রাথমিক জাইলেমের কোষ প্রাচীরটা কেমন হবে আর গৌণ জাইলেমের কোষ প্রাচীরটা কেমন হবে। আচ্ছা, তাহলে এই উড প্যারেনকাইমা বা জাইলেম প্যারেনকাইমার কাজ কি? সেম, এই যে পানি পরিবহন করবে আর খাদ্য সঞ্চয় করবে। বুঝতে পারছো? এখানে কিন্তু দৃঢ়তা প্রদান সম্পর্কে কিছু বলা নাই। তবে আমার মনে হয় কি, যদি এরকম প্রশ্ন আসে, কেউ যদি দৃঢ়তা প্রদানও লেখা দেয় মাঝখানে, নাম্বার কাটবে না। স্যাররা এত মুখস্থ, মানে তোমার এক্সপেক্ট করে না যে তুমি এত মুখস্থ করবা, কারণ সম্ভব না এত কিছু মুখস্থ রাখা। কিছু কমন ফিচার জানলেই হয়, ঠিক আছে? জাইলেমের যে কোনো সেলেই আসুক না কেন, তুমি ওই কমন কাজগুলো লেখা দেবা, যে খাদ্য কি বলে, কোষরস পরিবহন, পানীয় খনিজ লবণ পরিবহন, দৃঢ়তা প্রদান করে উদ্ভিদের অঙ্গগুলোকে, তারপরে আর কি খাদ্য সঞ্চয় করে, এসব লিখে দেবে, সব লিখবে, ঠিক আছে? যেমন এখানে দেখা যাচ্ছে পানি খনিজ লবণ, পানি খনিজ পদার্থ পরিবহন, খাদ্য সঞ্চয়, তারপরে এই যে যান্ত্রিক শক্তি আর দৃঢ়তা প্রদান করা, সবই কিন্তু বলছে। জাইলেম ফাইবারের, জাইলেম প্যারেনকাইমা আরেকটা নাম ছিল উড প্যারেনকাইমা, জাইলেম ফাইবারের আরেকটা নাম হলো উড ফাইবার, ঠিক আছে? উড মানে কিন্তু কাষ্ঠ। তো জাইলেমে অবস্থিত প্যারেনকাইমাগুলোকে বলতাম জাইলেম প্যারেনকাইমা, আর এই যে ফাইবার, এখানে আমরা বলবো জাইলেম অবস্থিত স্ক্লেরেনকাইমা কোষই হইলো জাইলেম ফাইবার। কেন প্রশ্ন আসতে পারে, অনেকে মনে করতে পারে এটাকে জাইলেম ফাইবার কেন বলবো আমরা, জাইলেম স্ক্লেরেনকাইমা কেন বলবো না? তার উত্তর হইল স্ক্লেরেনকাইমা কিন্তু দুই প্রকারের সেল আছে, একটা হলো তোমার ফাইবার, মনে পড়ে, আরেকটা হলো গিয়া স্ক্লেরাইট। তো এখানে কিন্তু ফাইবারগুলো থাকবে, এই জন্য আমরা কি বলছি জাইলেম ফাইবার। গতকালকের ক্লাসটা যারা ভালোভাবে করছো তাদের এগুলা সহজ লাগার কথা। আর ফাইবার বা তন্তু মানে একটা রশির মতো, সুতার মতো, এগুলো অবশ্যই লম্বা হবে। তাহলে এই যে কোষগুলা লম্বা লম্বা, মানে এই যে দেখো দুই প্রান্ত কি হবে, সরু হবে, সূচালো হবে। এই ছবিটা কিন্তু অনেকটা আমাদের ট্রাকিডের মতোই, তাই না? আচ্ছা, তো এই যে এই কোষে কিন্তু পরিণত কোষে প্রোটোপ্লাজম থাকবে না, মানে প্রাথমিক অবস্থায় এদের প্রোটোপ্লাজম থাকবে, কিন্তু পরিণত কোষে প্রোটোপ্লাজম থাকে না। এটা কিন্তু এক্সট্রা মনে রাখা লাগে না, কারণ স্ক্লেরেনকাইমা যারা আছে, স্ক্লেরেনকাইমার বৈশিষ্ট্য কিন্তু গত ক্লাসে আমরা ভালোভাবে শিখছি। সেখানেই বলছি যে স্ক্লেরেনকাইমা মানেই হইলো ওর পরিণত অবস্থায় প্রোটোপ্লাজম পূর্ণ থাকে, কিন্তু মানে প্রাথমিক অবস্থায় প্রোটোপ্লাজম পূর্ণ থাকে, কিন্তু পরিণত অবস্থায় যখন ম্যাচিউর হয় তখন ও মৃত হয়ে যাবে, ওর প্রোটোপ্লাজম আর থাকবে না। এটা কিন্তু নতুন কিছু না, ঠিক আছে? আচ্ছা, আর কি আছে? এই যে কাজগুলো আমি তোমার বইলে দিলাম। আর সব জাইলেমেই এরা অবস্থান করে, দ্বিবীজপত্রী উদ্ভিদের সব জাইলেমে শুধুমাত্র এরা থাকবে, ঠিক আছে? নগ্নবীজি অথবা মশবর্গীয়, ফানবর্গীয়, এগুলো সম্পর্কে কিন্তু এখানে কিচ্ছু বলা নাই। বুঝতে পারছো? তাহলে তুমি একটু কষ্ট কইরা জাস্ট এই জিনিসটা একটু মনে রাখবা, বুঝছো, যে ট্রাকিড সম্পর্কে, যে ট্রাকিডটা কোথায় থাকবে। এই ট্রাকিড নগ্নবীজি, আবৃতবীজি, ফানবর্গীয় সব জায়গায় থাকবে। আর ভেসেল সম্পর্কে এরকম আসলে কোনো কথা বলা, ভেসেল সম্পর্কে বলছে আবৃতবীজিতে তো মাছ থাকবে, দেখলা আবৃতবীজি হলো কি সব থেকে উন্নত, আবৃতবীজিতে সবই থাকবে। তবে যেটা ছিল আমাদের ট্রাকিডটা কিন্তু নগ্নবীজিতেও থাকবে, আবার ফানবর্গীয়তেও থাকবে। কিন্তু আমাদের এই যে ভেসেল কোষ, এই ভেসেল কোষটা আবৃতবীজিতে তো থাকবেই, পাশাপাশি উন্নত কিছু কিছু নগ্নবীজিতে থাকবে, যেমন নিটামে থাকবে। জাইলেম প্যারেনকাইমা সম্পর্কে ওইভাবে কিছু বলা নাই। আর জাইলেম ফাইবার সম্পর্কে বলছে শুধুমাত্র আবৃতবীজি উদ্ভিদও না, আবৃতবীজি উদ্ভিদের মধ্যে আছে একবীজপত্রী আর দ্বিবীজপত্রী, মানে দ্বিবীজপত্রীটা একটু আপডেট ভার্সন, বুঝছো, আর একবীজপত্রী একটু ওল্ড মডেল। তাহলে আবৃতবীজি উদ্ভিদেরও সব জায়গায় থাকবে না, থাকবে শুধুমাত্র যেগুলা দ্বিবীজপত্রী উদ্ভিদ সেগুলোতে। তো এটা হলো কি সব থেকে বলতে পারো উন্নত বৈশিষ্ট্য জাইলেম ফাইবার। কাজগুলো তো পারবাই। তারপরে ফ্লোয়েম আমরা খুব তাড়াতাড়ি পড়ে যাই, কারণ এগুলো তোমরা মনে রাখতে পারবা না, বুঝছো, বেশি একটা, জাস্ট যতটুকু না বললেই না।
তো উদ্ভিদের এই যে ফ্লোয়েমের মেন কাজ কি, এই যে ফুড, ফ্লোয়েম ফর ফুড, ফুড ডেলিভারি করবে। হ্যাঁ, ফুড পান্ডার মতো কি করবে, পাতায় পাতায় যে খাদ্যটা তৈরি হয়েছে, খাদ্যটা কেমন, কোন প্রক্রিয়ায় তৈরি হয়েছে, সালোক সংশ্লেষণ প্রক্রিয়ার মাধ্যমে তৈরি হয়েছে একটা শর্করা জাতীয় খাবার, সেই শর্করা জাতীয় খাবারকেও প্রত্যেকটা পাতায় পাতায় পৌঁছাই দেবে, তাই না? উদ্ভিদের প্রত্যেকটা কোষে পৌঁছাই দেবে। দেখো, জাইলেম যেমন খাদ্যের কাঁচামাল পানি সরবরাহ করত, ফ্লোয়েম কি করবে, পাতায় প্রস্তুতকৃত খাদ্যকে উদ্ভিদ দেহের বিভিন্ন স্থানে পরিবহন করবে। আচ্ছা, তো জাইলেমে যেমন 4 ধরনের কোষ ছিল, ফ্লোয়েমেও কিন্তু 4 ধরনের কোষ আছে। কি কি? সিভনল, সঙ্গী কোষ, আবার জাইলেমের মতোই ফ্লোয়েম প্যারেনকাইমা, আবার ফ্লোয়েম তন্তু মানে ফ্লোয়েম ফাইবার। ঠিক আছে? আচ্ছা, আর এই জাইলেম আর ফ্লোয়েম একসাথে মিললেই কিন্তু উদ্ভিদের পরিবহন টিস্যুতন্ত্র অথবা ভাস্কুলার বান্ডেল গঠন করে। এজন্যই আমরা জটিল টিস্যুর আরেক নাম দিছি পরিবহন টিস্যু। এখন ফ্লোয়েম টিস্যুর একটা ছবি দেখো, ঠিক আছে? এটা হলো ট্রান্সভার্স সেকশন বা প্রস্থচ্ছেদ, ক্রস সেকশন, আর এটা হলো গিয়ে লঞ্জিটিউডিনাল সেকশন, সামনাসামনি দেখতে যেরকম লাগে। তুমি জাস্ট এই ছবিটা নিয়ে বেশি মানে মাথা কামাইও না, জাস্ট একবার দেখো তাইলেই হবে। এই যে ফাঁকা ফাঁকা দেখতেছো না, সাদা সাদা, সাদা সাদা কি ছিদ্র, তার মানে এগুলো হলো গিয়া সিভ ছিদ্র। আর এই যে সবুজ সবুজ দেখতেছো, এটা কি একটা তল বা একটা প্লেটের মতো, তাই না? সিভ প্লেট, সিভ প্লেটের পাশে এই জিনিসটা কি, এটা সঙ্গী কোষ। সঙ্গী কোষটা কিন্তু বেশ বড় বড় সড়ো, তাই না? আচ্ছা, আর এই যে পাশে আবৃত করে রাখছে সবুজ সবুজ, এগুলোকে আমরা বলতেছি সিবনল, বুঝছো? তাহলে এই যে সিবনল, এই যে সঙ্গী কোষ, এগুলো লেগে সিভ প্লেট আর সিভ ছিদ্র। এত কিছু আসলে মনেও রাখা লাগবে না। আবার এই ছবিটা নিজে একটু দেখো, এই যে মাঝখানে যে প্লেট, এই প্লেটের মাধ্যমে কিন্তু আমার এই সিভ কোষগুলোকে আলাদা করে রাখছি, বুঝতে পারছো? আর এই যে দেখো সঙ্গী কোষ, এই যে এটা হলো আমাদের সঙ্গী কোষ। সঙ্গী কোষ একটু সাইজে বড় টাইপের থাকে। আর মাঝখানের এই যে প্লেটটা, এটা হলো কি সিভ প্লেট, সরি বা সিভ নল আর কি, সিভ নল, আর এইটা হলো কি সিভ প্লেট। আচ্ছা যাক, এত মানে আমরা বেশি না ভাবি, বেশি ভাবতে গেলে আবার সমস্যা। এগুলো এমন মানে খুবই সূক্ষ্ম জিনিস, এত কিছু জীবনেও মনে থাকবে না তোমাদের। তো সিভ কোষ, সিভ কোষ কি, এটা বিশেষ ধরনের কোষ। আচ্ছা, এই অনেকগুলো সিভ কোষ লম্বা লম্বিভাবে থাকে, একটার উপরে আরেকটা থাকে, এভাবে সজ্জিত হয়ে সিভ নল গঠন করে। মানে অনেকগুলো কোষ লম্বা লম্বি একটার পর একটা, মনে করো একটার পর একটা কয়েনের মতো থাকে একসাথে, এগুলোকে বলতেছে সিভ নল। নল মানে কি, টিউব, এটা টিউবের মতো গঠন করে না, এজন্য বলতেছে যে এটা সিভ নল, অনেকগুলো কোষ। আচ্ছা, তো এই কোষটি আছে, এগুলো তোমার নিজের একটু পড়বা যে এই কোষ বা সিভ কোষগুলো কিভাবে পরস্পর থেকে আলাদা থাকে। মাঝখানে থাকে এদের ছিদ্রযুক্ত সিভ প্লেট, এই সিভ প্লেটের মাধ্যমে সিভ কোষগুলো একে অপরের থেকে আলাদা থাকে, ঠিক আছে? আর সিভ কোষে যেহেতু এরা দেখো প্রোটোপ্লাজম প্রাচীর ঘেঁষে থাকে, ঠিক আছে, একটা কেন্দ্রীয় ফাঁপা জায়গার সৃষ্টি হয়। আচ্ছা, এটা তোমরা বুঝবা না, জাস্ট মনে রাখো যে সিভ কোষে মাঝখানে একটা ফাঁপা জায়গার মতো থাকে। তো পরিণত সিভ কোষে আছে, এই জিনিসটা তোমরা আগেই পারো। একদম প্রথম ক্লাসে যখন আমরা মানে একদম প্রথম না, গত ক্লাসে নিউক্লিয়াস সম্পর্কে তোমাদের পড়িয়েছি, তখন একটা কথা বলেছিলাম যে লোহিত রক্তকণিকা আরবিসি আর সিভ কোষ এই দুইটা জায়গায় নিউক্লিয়াস থাকে না। আশা করি কথাটা মনে আছে। ওদেরও কিন্তু প্রাচীর লিগনিন যুক্ত, ঠিক আছে? আচ্ছা, গুপ্তবীজি, গুপ্তবীজি মানে কি, ওই যে আবৃতবীজি, যত আবৃতবীজি উদ্ভিদ আছে সবার ফ্লোয়েমে সিবনল আর সঙ্গী কোষ থাকবেই থাকবে, এটা মাস্ট। আর প্রধান কাজ কি, ওই যে তৈরিকৃত খাবার, এই যে পাতায় প্রস্তুতকৃত খাদ্য উদ্ভিদের অন্যান্য অংশে পরিবহন করবা। এখানে নতুন কিন্তু তেমন কিছু নেই, তোমার মেইন যে জিনিসটা একদম কি পয়েন্ট জানাই লাগবে সেটা হলো এই প্রধান কাজ। এই প্রধান কাজটা তোমার জানা লাগবে, ঠিক আছে? কোষগুলোর নাম তোমার আলাদা আলাদা জানা লাগবে, আর একটা আইডিয়া জাস্ট রাখা লাগবে যে সিবনল এটা দেখতে আসলে কেমন। তারপরে যে সঙ্গী কোষ, এই সিবনলের সাথে একটা কইরা এই যে প্যারেনকাইমা না, বাট প্যারেনকাইমার মতো, বলছে কি প্যারেনকাইমা জাতীয় কোষ অবস্থান করে, আর সেগুলোকে আমরা বলবো সঙ্গী কোষ। এদের নিউক্লিয়াসটা অনেক বড় থাকে, ঠিক আছে? আর কিছু দরকার নেই। এই যে নিউক্লিয়াসটা কি করে, এটা তো থাকে সঙ্গী কোষের নিউক্লিয়াস, বাট ও কিন্তু সিভ কোষের অনেক কার্যাবলীও নিয়ন্ত্রণ করে, ঠিক আছে? কোথায় কোথায় নাই, এই যে ফার্নে থাকবে না, আবার ব্যক্তবীজি, ব্যক্তবীজি মানে হলো নগ্নবীজি, নগ্নবীজিতেও থাকবে না, ফার্ন জাতীয় উদ্ভিদেও থাকবে না। তাহলে থাকবে জাস্ট তোমার এই যে বসে কি সিগন্যাল সঙ্গী কোষ থাকবে কোথায়, গুপ্তবীজি বা আবৃত বীজিতে থাকবে। তাহলে তুমি এখান থেকে এটা মনে রাখবা যে আবৃত বীজি, ঠিক আছে? আচ্ছা, আমি এটা দিয়ে কেন লিখতেছি, লিখে ফেলো আমার সাথে সাথে যে আবৃত বীজি।
আবৃতবীজিতে সিবনল আর সঙ্গী কোষ থাকবে। আবৃতবীজি আরেকটা বাংলায় হইল গুপ্তবীজি। আচ্ছা, তাহলে এই পার্টটা একটু দেখো, তোমাদের কারো কোনো সমস্যা আছে কিনা বলো। থাকার কথা না, সিগন্যাল সঙ্গে কোষে জাস্ট এই যতটুকু বললাম না, এতটুকুই লাগবে, আর কিচ্ছু লাগবে না। তারপরে লাস্ট মানে 3 নাম্বার আর 4 নাম্বার কি, ফ্লোয়েম প্যারেনকাইমা আর ফ্লোয়েম ফাইবার। এখন ফ্লোয়েম প্যারেনকাইমা আর ফ্লোয়েম ফাইবার কি, দেখো আমি যতটুকু জেনারেল নলেজ থেকে বলতে পারি যে ফ্লোয়েম টিস্যুতে অবস্থিত প্যারেনকাইমা কোষগুলোই হলো ফ্লোয়েম প্যারেনকাইমা। দেখো তো সংজ্ঞাটা হয়েছে কিনা, হ্যাঁ। আবার ফ্লোয়েম টিস্যুতে অবস্থিত স্ক্লেরেনকাইমা কোষগুলোই হলো গিয়ে ফ্লুয়েড ফাইবার, তাই না? এখানে কি বলছে, হ্যাঁ এই যে স্ক্লেরেনকাইমা কোষ সমন্বয় ফ্লোয়েম ফাইবার তৈরি হয়, তো ঘুরেই পেঁচাই বলছে আর কি। এখন ফাইবার বা তন্তু এগুলো কিন্তু সবসময় দীর্ঘ টাইপের কোষই হয়, দীর্ঘ হয়, প্রান্তদেশ পরস্পরের সাথে সংযুক্ত থাকবে। আচ্ছা, এদের আরেকটা নাম মনে রাখবা, বাস্ট ফাইবার। জাইলেম ফাইবার সম্পর্কে বলছিলাম, ওর আরেকটা নাম ছিল উড ফাইবার, আর ফ্লোয়েম ফাইবারের আরেকটা নাম হইল বাস্ট ফাইবার। তাহলে কোনটা উড ফাইবার কোনটা বাস্ট ফাইবার ভুলে যাওয়া যাবে না। এর একটা উদাহরণ হলো যে পাটের আঁশ, ঠিক আছে, আঁশ মানেই তো ফাইবার। উদ্ভিদ অঙ্গের গৌণ বৃদ্ধির সময় এই ফাইবার, আচ্ছা এইটা মনে রাখবা। তোমরা যখন আরেকটু বড় হবে ওই সময় দেখবা যে বৃদ্ধি আছে কয়েক প্রকারের, প্রাথমিক বৃদ্ধি, গৌণ বৃদ্ধি। এখন আমি এই সম্পর্কে না বলাটাই ভালো, তোমরা জাস্ট মনে রাখো আপাতত যে উদ্ভিদ অঙ্গের যখন গৌণ বৃদ্ধি হয় সেই সময় এই বাস্ট ফাইবার উৎপন্ন হয়, ঠিক আছে। আর এই কোষেও কিন্তু প্রাচীর, এই যে প্রাচীরে কূপ দেখা যায়, ঠিক আছে। আমরা ভেসেল সম্পর্কে পড়ছিলাম না জাইলেমে, ওই জাইলেমের ভেসেলেও কিন্তু সম্ভবত কূপ দেখা যায়, তো তাই না? এই যে দেখো আমার এই যে জাইলেম, সরি দাঁড়াও গেল কোথায়, এই যে সরি ট্রাকিট ভুল বলছি, ট্রাকিট, এই যে কূপগুলো দেখা যেত না, এই কূপের মাধ্যমে কিন্তু কোষ রস বা পানি চলাচল হইতো, মনে পড়ে? আচ্ছা দেখো যেখানে ছিলাম আমরা, শিবনল সঙ্গী কোষ তো ডান, এখানে আর তেমন কিছু নাই, তুমি নর্মাল একটা রিডিং দেবা, জাস্ট মনে রাখবা যে কোন টাইপের উদ্ভিদে কি থাকবে। আমি নিজেও জানি এই পার্টটা একটু কঠিন, সো ভালোভাবে তুমি একটু নোট ডাউন করো। যেমন যদি তো আমি তোমাকে বলি যে মশ বা ফার্নবর্গীয় জাতীয় উদ্ভিদে কি শিবনল বা সঙ্গীকোষ থাকবে, উত্তর হবে না, শিবনল সঙ্গীকোষ থাকবে আবৃতবীজ উদ্ভিদে, আপাতত এটা মনে রাখো। আবার এই যে ফ্লোয়েম প্যারেনকাইমা সম্পর্কে তুমি কি জানছো, এটা ফার্ন জাতীয়তে থাকবে, নগ্নবীজিতে থাকবে, দ্বিবীজপত্রী। আচ্ছা, আবৃতবীজের মধ্যে একটা টাইপ হইল গিয়ে দ্বিবীজপত্রী, দ্বিবীজপত্রী উদ্ভিদে ফ্লোয়েম প্যারেনকাইমা থাকবে। কিন্তু এই জিনিসটা একটু স্টার দিয়ে মনে রাখবা, এটা স্টার দেবা যে একবীজপত্রী উদ্ভিদে ফ্লোয়েম প্যারেনকাইমা থাকবে না, বুঝতে পারছো? সিগন্যাল সঙ্গীকোষের ক্ষেত্রে আমি কিন্তু বলছি কি যে আবৃতবীজীদের থাকবে, কিন্তু ফ্লোয়েম প্যারেনকাইমার ক্ষেত্রে আমি এই কথাটা বলতে পারবো না। কেন? কারণ সকল আবৃতবীজিতে ফ্লোয়েম প্যারেনকাইমা থাকবে না। আবৃতবীজের মধ্যে একটা টাইপ হইলো একবীজপত্রী, ওদের থাকবে না, বাট দ্বিবীজপত্রীদের থাকবে, নগ্নবীজীদের থাকবে, ফার্নবর্গীয়দেরও থাকবে। আচ্ছা যাক, তো এইটা একটু মনে রাখা কষ্টকর আমি জানি, বাট তোমরা একটু নোট করবা, খাতায় লেখবা, তাইলে ইজিলি মনে থাকবে, ঠিক আছে। আর ফ্লোয়েম তন্তু সম্পর্কে এই যে যতটুকু আমি বললাম, এছাড়া আর কিছু লাগবে না। আর কাজ তো সবার ক্ষেত্রে ওই সেমই, ঠিক আছে। যে এই যে সঞ্চিত খাদ্য, আচ্ছা এই যে খাবারটা পরিবহন করে, উৎপাদিত শর্করা জাতীয় খাদ্য একই সাথে উপরে নিচে পরিবহন করবে, ঠিক আছে, কোনো নতুনত্ব নেই এছাড়া। এর পরবর্তীতে আমাদের টপিক হইলো উদ্ভিদ টিস্যু শেষ, এরপর লাগে প্রাণী টিস্যু। এই পার্টটা আমি বিশ্বাস করো অনেক কঠিন, মানে উদ্ভিদ টিস্যু আর প্রাণী টিস্যু এই পার্টটা একটু কঠিন, আমি জানি এটা কঠিন লাগাটাই স্বাভাবিক। সে একটু কনসেন্ট্রেশন দাও আর খাতায় নোট করতে হবে, ঠিক আছে, কি পয়েন্টগুলো নোট করতে হবে। যাক দেখো, প্রাণী টিস্যুতে আমরা জানি যে একই উৎস থেকে উৎপন্ন একাধিক কোষ যদি একই ধরনের কাজ করে তখন আমরা সেগুলোকে একসাথে বলি টিস্যু। এখন আমরা এতক্ষণ আমরা উদ্ভিদের টিস্যু সম্পর্কে জানছি, আর এখন আমরা প্রাণীর টিস্যু সম্পর্কে জানবো, ঠিক আছে। আর টিস্যু নিয়ে যে আলোচনা করা হয় যেই শাখায়, সেটাকে বলা হয় টিস্যুবিদ্যা বা হিস্টোলজি, ঠিক আছে। আমরা এটা বায়োলজির প্রথম অধ্যায়ে কিন্তু শিখছিলাম, তাই না, যে কোন শাখায় কি আলোচনা করা হয়, কোনটা ফলিত জীববিজ্ঞানের বিষয়, আবার কোনটা মনে আছে ভৌত জীববিজ্ঞান, ফলিত জীববিজ্ঞান। আচ্ছা, তো আমাদের জানি যে দেহের গঠন ও কাজের একক হইল গিয়ে কোষ, এখানে একটা কথা লাগছে যে কোষ হচ্ছে টিস্যুর গঠনগত কার্যকরী একক, হ্যাঁ ঠিক আছে। এখন আমার প্রশ্ন হলো এই যে টিস্যু কত প্রকারের, এই জিনিসটা আগে আমি একটু লিখে ফেলাই, তোমরা আমার সাথে সাথে লেখো, আমি মেবি আগেও লেখাইছি, তারপর আরেকবার লেখো। টিস্যু 4 প্রকারের, 4 প্রকারের কি কি? প্রথমে হইল গিয়ে আবরণী টিস্যু,
আবরণী টিস্যু নামের মধ্যেই উত্তর, যে কি করবে, ও আবরণ তৈরি করবে দেহের, বিভিন্ন কোষকে আবরণ দেবে, ঠিক আছে, অঙ্গকে আবরণ দেবে। আচ্ছা দেখ, এই টিস্যু এই যে 4 ধরনের, প্রথমে হলো কি আবরণী টিস্যু, দ্বিতীয়ত যোজক টিস্যু, যোজক মানে কি কানেকশন ঘটাবে, যোজক মানে কি যোগ করবে বা কানেকশন ঘটাবে। আচ্ছা, তৃতীয়ত হলো পেশি টিস্যু, পেশি মানে মাসেল, মাংস, পেশি টিস্যু। আর 4 নম্বরে হইলো স্নায়ু টিস্যু, স্নায়ু, স্নায়ু মানে তো বোঝো আমাদের যে নিউরন থাকে, স্নায়ু টিস্যু। আচ্ছা, এগুলোর ইংলিশ নেম কি? আবরণী টিস্যুর ইংলিশ নেম আমার সাথে সাথে লিখে ফেলো, এপিথেলিয়াল টিস্যু, এপিথেলিয়াল টিস্যু। যোজক মানে কানেকটিভ টিস্যু, কানেকটিভ, কালেকটিভ না, কানেকটিভ। পেশি হলো গিয়া কি মাস্কুলার, মাস্কুলার টিস্যু। আর স্নায়ু মানে নার্ভাস টিস্যু, নার্ভ থেকে আসছে, নার্ভাস, নার্ভাস টিস্যু, বুঝতে পারছো? আচ্ছা দেখো তাহলে এখানে এই জাস্ট রিডিং পড়বে, এখানে রিডিং পড়লে তুমি সবকিছু বুঝতে পারবা, ঠিক আছে। এই যে আমাদের আবরণী টিস্যুর কাজ আমি তোমার বললাম, পেশি টিস্যু, পেশি টিস্যু তো বোঝোই, হাঁটা চলার জন্য তোমার পেশি লাগবে, অনেক কাজে তোমার পেশি লাগবে। তারপরে এই যে স্নায়ু টিস্যুর কাজ কি, স্নায়ু টিস্যুর হলো 2 টাইপের কাজ, এক হইলো তোমার এই যে বাইরের সিগন্যাল মস্তিষ্কে পাঠাবে, আর দ্বিতীয় কাজ হলো মস্তিষ্ক থেকে বাইরে সিগন্যাল পাঠাবে, ঠিক আছে। সাপোজ আমার হাতে একটা মশা বসলো, খেয়াল করো, আমার হাতে একটা মশা বসলো, আমি সেটা, আচ্ছা মশাটা কামড় দিল মনে করো, এই সিগন্যালটা আমার ব্রেনে পাঠাই দিল, স্নায়ুর মাধ্যমে আমার ব্রেনে গেল, তাহলে এটা হলো প্রথমত কাজ কি, বাইরে থেকে সিগন্যাল আমার ব্রেনে গেল। এখন আমি কি করলাম, আমি এদিকে দেখলাম যে আমার হাতে একটা মশা পড়ছে, এরপর আমি এরকম করলাম, এই যে আমি কাজটা করলাম, এইটা কি আমার ব্রেন সংকেত দিছে, তারপর এই কাজটা হয়েছে, তাই না? তাই আমাদের স্নায়ুর এই যে 2 টাইপের কাজ কিন্তু আমি তোমার এই উদাহরণ দিয়ে ব্যাখ্যা করে দিলাম, ঠিক আছে। আচ্ছা যাক, এখন এই যে প্রাণী টিস্যুর প্রকারভেদ সম্পর্কে আমার জানতে হবে। এই যে উদ্ভিদ টিস্যুর প্রকারভেদ জানছি, এখন আমাদের প্রাণী টিস্যুর প্রকারভেদ জানতে হবে। দেখো বিভিন্ন জিনিসের উপর ভিত্তি করে আমরা প্রকারভেদ করতে পারি, যেমন যদি তুমি এই যে দেখো আবরণ, এই যেটা আমি লিখছি আবরণী টিস্যু, যোজক টিস্যু, পেশি টিস্যু, স্নায়ু টিস্যু, এটা কি কিসের উপর ভিত্তি কইরা, কোষের। আচ্ছা যাক দেখো, পরবর্তীতে কি আছে আমাদের এই যে এখন আমরা আবরণী টিস্যু সম্পর্কে একটু বিস্তারিতভাবে জানবো, ঠিক আছে। আজকের ক্লাসে আবরণী পর্যন্তই থাকবো, আগামী ক্লাসে আমরা বাকি টাইপের টিস্যুগুলো শেষ করব। দেখো, তা আবরণের টিস্যুর কাজই হলো কি আবরণ হিসেবে কাজ করবে, এটা তো আর মানে বলতে বাকি রাখে না, তাই না? বিভিন্ন অঙ্গের আবরণ হিসেবে কাজ করবে এই টিস্যু, তবে শুধুমাত্র অঙ্গকে আবৃত রাখবে না, এছাড়াও আর অনেক কাজ আছে, তো কাজগুলা তোমরা একটু নোট ডাউন করবা। প্রথম কাজ হলো হ্যাঁ, অঙ্গকে আবৃত করবে বা রাখবে। তো আবৃত কেন রাখবে, ঢাইকে কেন রাখবে? বাইরের আঘাত থেকে রক্ষা করার জন্যই তো রাখবে, তাই না? তো এটাই হলো গিয়ে দ্বিতীয় কাজ, যে বাইরের আঘাত থেকে রক্ষা। 3 নাম্বার কাজটা একটু মনে রাখবা, সেটা হইলো বিভিন্ন পদার্থ ক্ষরণ বা নিঃসরণ, ঠিক আছে। যাক, এটা লাগবে না, বিভিন্ন পদার্থ শোষণ করা, এটা মনে থাকবে না, সো দরকার নেই। আবরণের টিস্যুর কোষগুলা কি অনেক মানে ঘন বসতিপূর্ণ ভাবে থাকবে, একটার সাথে আরেকটা খুব লাইগা থাকবে, ঠিক আছে, ঘন সন্নিবেশিত, আর একটা ভিত্তি পর্দার উপরে বিন্যস্ত থাকবে। ভিত্তি পর্দা ইংলিশ হইলো বেজমেন্ট, ভিত্তি মানে বেজমেন্ট আর পর্দা মানে মেমব্রেন, ঠিক আছে। একটা সিঙ্গেল বেজমেন্ট মেমব্রেনের উপরে এই টিস্যুর কোষগুলা বিন্যস্ত থাকবে। এখন এই যে টিস্যু, এই আবরণী টিস্যু 3 ধরনের হয়, কিসের উপর ভিত্তি কইরা? মূলত এদের আকৃতির উপর ভিত্তি কইরা, এর আকৃতি কেমন, দেখতে কিরকম, ঠিক আছে, এটার উপর ভিত্তি কইরা, শুধু আকৃতি প্লাস কাজের উপর ভিত্তি কইরা। প্রথমত স্কোয়ামাস আবরণী টিস্যু, দ্বিতীয়ত কিউবয়েডাল আবরণী টিস্যু, আর তৃতীয়ত কলামনার আবরণী টিস্যু। তা আবরণী টিস্যু এই 3 টাইপের, স্কোয়ামাস, কিউবয়েডাল আর কলামনার। খেয়াল করো, স্কোয়ামাস কথাটার মানে হইলো মাছের আইসের মতো, যে স্কোয়ামাস দেখো, স্কোয়ামাস এপিথেলিয়াল টিস্যু দেখতে কিরকম হবে, মাছের আইসের মতো। মাছের আইসটা কেমন, অনেকটা এরকম দেখো, এই এই এই, ঠিক আছে। আবার উপরে মনে করো এই এই, নিচে আবার এইভাবে মনে করো আঁকতে থাকবে আর কি, ঠিক আছে। আমি তো ভালো আঁকতে পারি না, তোমরা নিজেরা আইকে নেবা, যে মাছের আইসের মতো আর কি থাকে।
তাহলে আমরা স্কোয়ামাস এপিথেলিয়াল টিস্যুর একটা বৈশিষ্ট্য পাইলাম, এটা আমরা মনে থাকবে ইজিলি। আরেকটা জিনিস মনে রাখবা, সেটা হইলো আমাদের এদের নিউক্লিয়াসটা একটু বড় হবে, ঠিক আছে, নিউক্লিয়াসটা বড় হবে, আর এই যে মাছের আইসের মতো হবে চ্যাপটা। আর উদাহরণ লাগবে যে স্কোয়ামাস এপিথেলিয়াল টিস্যু আছে কোথায়। এক্সাম্পল হলো এই যে বৃক্কের বোম্যান্স ক্যাপসুল, জানি খুব কঠিন লাগতেছে। দেখো এই বৃক্ক, বৃক্ক ইংলিশ তোমরা জানো সবাই, বাট বৃক্ক দেখে অনেকে ভয় পাইতে আসো। বৃক্ক মানে হইলো কিডনি, ঠিক আছে, কিডনির একক হইল নেফ্রন। কিডনির একক যেমন আমাদের এই যে সমগ্র দেহ, দেহের একক কি, কোষ, তেমনই ভাবে এই যে কিডনি তো আমরা দেখি বাইরে দিয়ে একটা অঙ্গ, এই কিডনির একক হইল নেফ্রন। যাক, এখন এই নেফ্রনের তোমরা যখন স্ট্রাকচার দেখবা, ঠিক আছে, সে সময় দেখবা যে এই বোম্যান্স ক্যাপসুল নামে একটা জিনিস আছে। বোম্যান্স ক্যাপসুলের কাজ হলো আছে না ওই যে আমরা চা খাইয়ে কি করি, ছাঁকনি দিয়া মানে ছাঁকি না জিনিসটাকে, তো এই বোম্যান্স ক্যাপসুলের কাজ হইলো ছাঁকনির মতো, ঠিক আছে। যাক দেখো, তো এই খেয়াল করো এখানে কি বলছি, এই যে ছাঁকনির মতো কাজ করে। বোম্যান্স ক্যাপসুলে যদি স্কোয়ামাস আবরণী টিস্যু না থাকতো তাহলে তো হইতো না, কারণ একমাত্র এই যে স্কোয়ামাস আবরণী টিস্যু যেহেতু চ্যাপটা, এরাই হইলো গিয়া ছাঁকনির মতো কাজ করতে পারে। আর যেহেতু আমার এই বৃক্কের বোম্যান্স ক্যাপসুলে ছাঁকনির মতো কাজ করানো লাগবে, এই জন্য আল্লাহ তালা এই বোম্যান্স ক্যাপসুলে কিন্তু স্কোয়ামাস আবরণী টিস্যু দিছে। যদি কিউবয়েডাল থাকতো তাহলে কিন্তু সমস্যা হইতো, ঠিক আছে। সে এক্সাম্পলগুলো আমার অবশ্যই মুখস্থ রাখতে হবে। স্কোয়ামাসে বোম্যান্স, ঠিক আছে, স্কোয়ামাস বোম্যান্স নামগুলো একটু কিন্তু কাছাকাছি, স্কোয়ামাস বোম্যান্স। আচ্ছা দেখো, কিউবয়েডাল, কিউবয়েডাল মানে হলো গিয়ে কিউবের মতো বা ঘনক আকৃতির, ঠিক আছে। ঘনক মানে কি, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সমান। তাহলে এই যে টিস্যু, কিউবয়েডাল আবরণী টিস্যুর যে কোষগুলো থাকবে, এই টিস্যুর কোষগুলো কেমন হবে, ঘনক আকৃতির বা ঘনক আকার বা কিউব, কিউব শেপ, মানে কি দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা হবে সমান বা প্রায় সমান। আর এক্সাম্পল হবে কিডনি, এটাও কিন্তু কিডনির সংগ্রাহক নালিকা নামে আরেকটা পার্ট আছে। সংগ্রাহক নালিকার ইংলিশ হলো কালেক্টিং ডাক্ট, ঠিক আছে। তোমরা একটা চ্যাপ্টার আছে তোমাদের বইয়ে এই কিডনি রিলেটেড, ওটা যখন সলভ করবা তারপর আসলে এটা ভালোভাবে বুঝতে পারবা, ঠিক আছে। আচ্ছা যাক দেখো এখানে কি আছে, যে এই টিস্যু প্রধানত পরিশোষণ ও আবরণ কাজে লিপ্ত থাকে। আবরণ কাজ তো করবেই, ও তো একটা আবরণের টিস্যু, আর পরিশোষণ করবে, ফিল্টার করবে, ফিল্টার, ঠিক আছে। যাক, এখন একটু ছবিগুলো দেখো, ছবিগুলো দেখলে আসলে পড়াটা অনেক ক্লিয়ার হবে। যদিও এখানে যে স্কোয়ামাস যে দেখলে, এটা কিন্তু স্কোয়ামাস আসলে হয় না ভালো মতো, এটা কিন্তু দেখতে অনেকটা সরবুজের মতো হয়েছে কোষগুলা, ঠিক আছে, বাট অ্যাকচুয়ালি কিন্তু দেখতে এরকম হবে স্কোয়ামাস, খেয়াল করো। আর এই যে কিউবয়েডাল, কিউবয়েডাল আবরণী টিস্যু, এটা দেখতে কিন্তু এই প্রত্যেকটা কোষ কিউবের মতো, ঠিক আছে, দৈর্ঘ্য বস্তু উচ্চতা সমান। আর নিউক্লিয়াসটা কিন্তু এই যে স্কোয়ামাস একটু বড় থাকে, মানে এখানে বলা আছে দেখে আমি তোমার বললাম, ছবি দেখে কিন্তু এটারও বড় মনে হয়, যাই হোক। আর কলামনার, কলাম মানে কি জানো না, একটা নিউজ পেপারে কি যে এগুলো থাকে, এগুলো হলো গিয়ে সারি, আর এগুলো হলো গিয়া কলাম। তো এই যে কলাম, কলামনার, ঠিক আছে, কলাম কলমের মতো, তো এই জন্য কলামনার। কলম, কলম ইংলিশ, বাংলা হলো কি স্তম্ভ, ঠিক আছে, তো কলামনারের বাংলা হলো স্তম্ভ আকার, ভুলে গেছিলাম, স্তম্ভ আকার। তাই কলামনার এপিথেলিয়াল টিস্যু কি দেখতে দেখছো, এক একটা কলাম, স্তম্ভ, এক একটা স্তম্ভ। আচ্ছা, এই যে একটা ভিত্তি পর্দার উপরে এগুলা সাজানো থাকবে প্রত্যেকটা কোষেই, স্কোয়ামাস, কিউবয়েডাল, কলামনার, তিন ক্ষেত্রেই। তাহলে তোমার এক্সাম্পলগুলো মেনলি মনে রাখা লাগবে যে স্কোয়ামাস আবরণী টিস্যুর এক্সাম্পল কি মনে আছে। স্কোয়ামাস আবরণী টিস্যুর এক্সাম্পল অবশ্যই আমাদের বৃক্কের বোম্যান্স ক্যাপসুল। আবার কিউবয়েডাল আসলে বৃক্কের সংগ্রাহক নালিকা। আর যদি কলামনার আসে তখন কি, তখন আছে আমাদের বইতে বলা কি আছে আদৌ, হ্যাঁ, প্রাণীর অন্ত্র, অন্ত্র মানে ইন্টেস্টাইন, ঠিক আছে। আমরা জানি আমাদের ক্ষুদ্রান্ত্র আছে, বৃহদান্ত্র আছে, তাই না, এই যে ডিউডেনাম, জেজুনাম, ইলিয়াম, সিকাম, কোলন, রেকটাম, এগুলা। এই যে অন্ত্রের অন্তঃপ্রাচীরে, অন্ত মানে ভিতরের দেওয়ালে, ভিতরের দেওয়ালে কোষগুলো হইলো গিয়া প্রধানত কি কাজ করে, ক্ষরণ করে, রক্ষণ করে, শোষণ করে। আচ্ছা যাক, এত কথা তোমার জানা লাগবে না, তুমি জাস্ট মনে রেখো যে অন্ত্র, ঠিক আছে, অন্ত্র বা ইন্টেস্টাইন, এই কথাটা জাস্ট মনে রেখো, তাইলেই হবে, ঠিক আছে। জিআইটি সেল। যাক দেখো, এই টিস্যুর কোষগুলো স্তম্ভের, বোঝাই তো যায়, কলামনার মানে স্তম্ভাকার, তাহলে স্তম্ভের মতো সরু হবে, লম্বা হবে, শেষ। আর এক্সাম্পল কি, অন্ত্র। তাহলে তুমি যখন শোনো, এদিকে তাকাও, তুমি যখন স্কোয়ামাস শুনবা,
তোমার মাথায় আসবে বোম্যান্স ক্যাপসুল। তুমি যখন কিউবয়েডাল শুনবা তোমার মাথায় আসবে সংগ্রাহক নালিকা। আর তুমি যখন কলামনার আবরণী টিস্যু, ঠিক আছে, বা কলামনার এপিথেলিয়াল টিস্যুর নাম শুনবা তোমার মাথায় তখন কি আসবে বলো? কলামনার শুনলে মাথায় আসবে অন্ত্র বা ইন্টেস্টাইন। এই জিনিসটা জানি মনে থাকে, ঠিক আছে। আচ্ছা, এখন আবার আমরা আসি এখানে কি বলা, প্রাণীদের ভিত্তি পর্দা। শোনো, এই যে সেলগুলা কতগুলা লেয়ারে সাজানো থাকবে এইটার উপর ভিত্তি কইরা, সেলগুলা কতগুলা লেয়ারে সাজানো থাকবে এটার উপর ভিত্তি কইরা আমরা আবার ক্লাসিফাই করব কোষগুলোকে, ঠিক আছে। কত ভাগ? প্রথম হলো গিয়া সিম্পল, দ্বিতীয় হইল গিয়া স্টেটিফাইড, আর 3 নাম্বার হলো গিয়া সিউডো স্টেটিফাইড, ঠিক আছে। আচ্ছা দেখো আমাদের বই থেকে দেখাই। প্রথম হলো গিয়ে সাধারণ, সাধারণ মানে সিম্পল এপিথেলিয়াল টিস্যু বা সাধারণ আবরণী টিস্যু। 2 নাম্বার হলো গিয়ে স্টেটিফাইড। এখন ভাই স্টেটিফাইড এর কোনো বাংলা নাই। স্টেটিফাইড মানে হলো গিয়ে অনেকগুলো স্তরে সাজানো থাকে। সাধারণ আবরণী টিস্যুতে শুধুমাত্র একটা স্তরে সজ্জিত থাকবে। স্টেটিফাইড আবরণী টিস্যুতে কোষগুলো একাধিক স্তরে সজ্জিত থাকবে, ঠিক আছে। এখানেও কিন্তু ভিত্তি পর্দা থাকবে, এখানেও ভিত্তি পর্দা থাকবে। আবরণী টিস্যু মানেই তোমার একটা ভিত্তি পর্দা থাকবে, ওই ভিত্তি পর্দার উপরেই কোষগুলো সাজানো থাকবে। সাধারণ আবরণী টিস্যুতে এক স্তরে সাজানো, আর স্ট্রেটিফাইড আবরণী টিস্যুতে একাধিক স্তরে সাজানো থাকবে। আর যদি হয় সিউডো স্ট্রেটিফাইড, এই সিউডো কথাটার মানেই হইল মিথ্যা, ছলনা। সিউডো কথাটার মানে কি? ছলনা। তা বলছে কি তাহলে সিউডো স্ট্রেটিফাইড, নামের মধ্যে স্ট্রেটিফাইড আছে, তার মানে কি এটা অনেকগুলো স্তরে সাজানো থাকে। বাট আগে বলছে সিউডো, তার মানে এটা ছলনা, এটা আসল না। মানে মনে হয় যে এই মানে কোষগুলা একাধিক স্তরে সাজানো থাকে, বাট আসলে একটা স্তরেই সাজানো থাকে। আমরা তাহলে কেন মনে হয় দূর থেকে যে এরা একাধিক স্তরে সাজানো থাকে? কারণ কোষগুলার নিউক্লিয়াস আলাদা আলাদা হাইটে থাকে, এই জন্য মনে হয় যে অ্যাকচুয়ালি আলাদা আলাদা স্তরে সাজানো। বাট জিনিসটা কি, ওটা কিন্তু একই স্তরে সাজানো থাকে। আমি যদি তোমার একটা ছবি দেই, সাপোজ এরকম, ঠিক আছে, মনে করো এই একটা কোষ, 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 আচ্ছা এই একটা কোষ। তো মনে হচ্ছে কি যে এরা এক স্তরে সাজানো, এরা এক স্তরে সাজানো, বাট আসলে কিন্তু এরা মানে এই একটা দেখো, এই একটা কোষ, এই একটা কোষ, এই একটা কোষ, এখানে মনে করো 5টা কোষ আছে, এরা একই স্তরে সাজানো আছে। বাট যদি এইখানে একটা কোষ থাকতো তাহলে আমি কিন্তু বলতাম দেখো এরা হইলো কি একটা স্তরে সাজানো, আর এইটা কিন্তু আরেকটা স্তরে সাজানো। বুঝতে পারছো পার্থক্যটা? আর আমি যে রাখছি সেটা কিন্তু একই স্তরে সাজানো। তো এটা কিন্তু একটা সিউডো স্টেটিফাইড আবরণী টিস্যু। আমাদের বইতেও একটা ছবি আছে, এই ছবিটা একটু ভালো মতো দেখার অনুরোধ থাকবে, কারণ তোমাদের কিন্তু পরীক্ষা আসতে পারে এই ছবিগুলো থেকে, ঠিক আছে। কোনটা স্টেটিফাইড মানে অনেকগুলো স্তরে সাজানো, আর কোনটা সিউডো স্টেটিফাইড অর্থাৎ জাস্ট একটা স্তরেই সাজানো আছে, বাট নিউক্লিয়াসটা আলাদা আলাদা হাইটে অবস্থিত। বুঝতে পারছো? তো এই পার্টটা একটু জাস্ট রিডিং দিয়ে দেবা তাইলেই হবে। যে সাধারণ আবরণী টিস্যুর মধ্যে কিন্তু আমরা একটু আগে পড়ছি না, এই যে বোম্যান্স ক্যাপসুল পড়ছি, তারপরে এই সংগ্রাহক নালিকা পড়ছিলাম, অন্ত্রপ্রাচীর পড়ছিলাম। কি এটা? এটা ছিল আমাদের স্কোয়ামাস, এটা ছিল কিউবয়েডাল, এটা ছিল কলামনার। আর এরা সবাই কিন্তু সিম্পল বা সাধারণ আবরণী টিস্যুর মধ্যে, ঠিক আছে। আর স্টেটিফাইড আবরণী টিস্যুর মধ্যে আমাদের এক্সাম্পল হলো আমাদের ত্বক। মেরুদণ্ডী প্রাণীর ত্বক হইল স্টেটিফাইড, মানে একাধিক স্তরে বোঝাই তো যায় ত্বকের অনেকগুলো স্তর আছে, তাই না? কমন সেন্স। আর সিউডো স্টেটিফাইড যেটা মনে হয় অনেকগুলো স্তর, বাট আসলে তা না। তার উদাহরণ হলো কি ট্রাকিয়া। একটু মুখস্থ টাইপের ভাই, কিছু করার নাই, একটু মুখস্থ করে ফেলাবা, সহজ আছে জিনিসটা। এক্সাম্পলগুলো আর কিছু না, ঠিক আছে। আর স্টেটিফাইডের আরেকটা নাম হইল ট্রানজিশনাল আবরণী, এটাও একটু মনে রাখবা। এখানে এই স্টেটিফাইডে 3-4টা অথবা 7-8টার মতো স্তর থাকে। যাক, এখানে তাইলে আমাদের পড়া শেষ। এই আবরণী টিস্যু কোষগুলো আবার বিভিন্ন কাজের জন্য এরা রূপান্তরিত হয়, ঠিক আছে, মডিফিকেশন হয় এদের। কিছু কিছু আবরণী টিস্যু আছে যেখানে সিলিয়া যুক্ত হয়। সিলিয়া হইলো চুলের মতো, লোমের মতো, বুঝছো? আমাদের যে নাকে কিন্তু সিলিয়া থাকে, তাই না? ফিল করতে পারো তুমি নাকের মধ্যে চুল টাইপের আছে। আবার অনেকের কানের মধ্যেও চুল টাইপের থাকে, তবে সবার থাকে না। আবার তুমি বুঝতে পারতেছো তোমার এই যে আমাদের শ্বাসনালী আছে, হ্যাঁ, রেসপিরেটরি ট্র্যাক্ট, আমাদের এই যে শ্বাসনালী, তারপরে যে ব্রঙ্কাস, হ্যাঁ, এই ফুল রাস্তাটাই কিন্তু সিলিয়া থাকে। সিলিয়ার কাজ কি? সাপোজ তুমি যখন শ্বাস নিতেছো কি হইতেছে, একটা মনে করো বাইরের যে ধুলাবালি সেগুলো তো তোমার ভিতরে ঢুকতেছে,
আমাদের দেহে কিন্তু একটা ফিল্ট্রেশন সিস্টেমের মতো কাজ করে। সিলিয়াগুলো কি করে, এই ভিতর থেকে ট্রাকিয়া শ্বাসনালীর ভিতরে থেকে এভাবে উপর দিকে ঝাড়ুর মতো দেয়, ঠিক আছে। তো ওই যে ধুলাগুলা মনে করো উপরে উঠে আসে, তো ওই সময় কারণ আমরা এভাবে কি হাঁচি দেই না, হাঁচি দেওয়ার সময় কিন্তু ধুলাগুলো আমাদের বা ময়লাগুলো যেগুলো ঢোকে সেগুলো বের হয়ে যায়, ঠিক আছে। এটা একটা ডিফেন্স মেকানিজম, একটা রিফ্লেক্স আর কি। যাক দেখো, তাহলে সিলিয়াযুক্ত আবরণী টিস্যু আমাদের, তোমার মনে রাখা লাগবে শ্বাসনালী, ঠিক আছে। রেসপিরেটরি ট্র্যাক্ট ইংলিশ, আর বাংলা কি শ্বাসনালী, এই শ্বাসনালী ট্র্যাক্ট ট্রাকিয়ায় আমাদের সিলিয়াযুক্ত আবরণী টিস্যু থাকবে। আবার ফ্লাজেলাযুক্ত আবরণী টিস্যু কোথায় থাকবে, এখানে একটা কথা লেখা, হাইড্রার এন্ডোডার্ম। শোনো, হাইড্রা একটা প্রাণী, তোমরা যারা জানো যে অ্যানিমেলিয়া যে রাজ্যটা আছে, এই রাজ্যে 9টার মতো পর্ব আছে, তাই না? পরিফেরা, নিডারিয়া, প্লাটিহেলমিনথেস, নেমাটোডা, মলাস্কা, অ্যানেলিডা, আর্থ্রোপোডা, একাইনোডার্মাটা আর কর্ডাটা। তোমরা সম্ভবত ক্লাস 8 এটা পড়ে আসছো। তো এই নিডারিয়া পর্বের এক্সাম্পল কিন্তু হলো আমাদের হাইড্রা, ঠিক আছে। এই হাইড্রা তোমরা বিস্তারিত শিখবে ক্লাস 11-12-এ। এন্ডোডার্ম মানে, আচ্ছা আমরা ভ্রূণীয় স্তর সম্পর্কে হয়তো বা জানি না। সাপোজ যখন একটা ভ্রূণ হয়, এই ভ্রূণীয় 3টে স্তর থাকে, ঠিক আছে। সব থেকে বাইরের স্তরটাকে আমরা বলি একটোডার্ম। একটো মানে সব থেকে বাইরের স্তর, এটা একটু লিখতে পারো, এটা জেনারেল নলেজ। ডার্ম, একটোডার্ম। মাঝখানের স্তরটাকে আমরা বলি মেজো, মাজা, ঠিক আছে, মেজো বা মেসো আর কি, মেসোডার্ম। গ্রাম বাংলায় অনেকে বলে যে মেজো যে ভাইটা থাকবে, মনে করো 3 ভাই, তাই মাঝখানের যে জোন তাকে বলে মাজা ভাই, মেজো ভাই আর কি, ঠিক আছে। গ্রামে বলে, ঢাকা বা বড় বড় শহরে বলে কিনা আমি জানি না। একটোডার্ম, মেজোডার্ম আর এন্ডোডার্ম। এন্ডো মানে কি, সব থেকে ভিতরে। এন্ডো কথাটার মানেই সব থেকে ভিতরে, আর একটো মানে বাইরে, ঠিক আছে। তাহলে বাইরের লেয়ার হলো একটোডার্ম, ভিতরের লেয়ার এন্ডোডার্ম। তাহলে হাইড্রার যে লেয়ার আছে সেখানে এন্ডোডার্ম মানে ভিতরের যে লেয়ারটা, সেই ভিতরের লেয়ারে ফ্লাজেলা থাকে, ফ্লাজেলা থাকে। ফ্লাজেলা ক্ষণপদ অনেকটা সেম টাইপের জিনিস। ফ্লাজেলা চলাচলে সাহায্য করে, বুঝছো। এই হাইড্রার চলন আছে, মানে হাইড্রা কিভাবে চলাচল করে তোমরা ভবিষ্যতে যখন মানে এই তো 11-12 বইটা শিখতে পারবা। সেখানে বড় একটা চ্যাপ্টার আছে জুওলজির 2য় অধ্যায়, প্রাণীর পরিচিতি। সেখানে দেখবা যে হাইড্রা কিভাবে চলাচল করে, সে চলাচলে কিন্তু ফ্লাজেলা ভূমিকা পালন করে। দেখো, তারপরে ক্ষণপদ যুক্ত আবরণী টিস্যু, এই ক্ষণপদ ওই লিগে চলাচলের মতো কাজেই সাহায্য করে। তো এটাও কিন্তু হাইড্রার এন্ডোডার্মে থাকবে। হাইড্রার এন্ডোডার্মে ফ্লাজেলা থাকবে, ক্ষণপদও থাকবে, দুইটাই থাকবে। আর মেরুদণ্ডী প্রাণীর যে অন্ত্র, এই অন্ত্রেও কিন্তু ক্ষণপদ থাকবে। ক্ষণপদের কাজ কি, সাপোজ আমাদের অন্ত্রে এই যে মনে করো এবার এরকম এরকম থাকে, ঠিক আছে, আমাদের ইন্টেস্টাইনের মধ্যে। তো ক্ষণপদগুলো করে কি, আর যদি দেখো সাপোজ জিনিসটা যদি এরকম থাকতো তাহলে কেমন হইতো, আর এভাবে এভাবে এই যে ক্ষণপদ সৃষ্টি করছে, এখন জিনিসটা দেখতে কেমন লাগতেছে। তোমরা জেনারেল নলেজ থেকে এটা বুঝতে পারতেছো যে এইখানে কিন্তু সারফেসটা বেশি, তাই না? সারফেস এরিয়াটা বেশি, আর এখানে কিন্তু সারফেস এরিয়াটা কম। আর সারফেস এরিয়া তোমার অ্যাকচুয়ালি বেশি লাগবে, অন্ত্র বা ইন্টেস্টাইনে তোমার সারফেস এরিয়াটা বেশি লাগবে। কারণ আমরা জানি আমাদের ইন্টেস্টাইনে কি হয়, শোষণ হয়। আমরা এখনো পরিপাক ও শোষণ চ্যাপ্টারটা পড়ি নাই, পড়ার পরে আরো ভালোভাবে বুঝতে পারবা। তো পরিপাক হওয়ার পরে খাবারটা মানে খাদ্যের যে মেন যে জিনিসটা যেটা আমাদের শরীরের জন্য লাগবে, সেটা আমাদের বডিতে অ্যাবজর্পশন হবে বা শোষণ হবে। এই শোষণ হওয়ার জন্য আমাদের এই ক্ষণপদ কি করে, সারফেস এরিয়া বাড়ায় যাতে ভালোভাবে শোষণ হতে পারে। তুমি এইভাবে মনে রাখো, ঠিক আছে। তাহলে আমাদের এই যে ক্ষণপদযুক্ত আবরণী টিস্যু, এটা কোথায় থাকবে, হাইড্রার এন্ডোডার্মে তো থাকবেই, পাশাপাশি মেরুদণ্ডী প্রাণীদের অন্ত্রে থাকবে বা ইন্টেস্টাইনে থাকবে। আমি কিন্তু কারণ সহকারে বলতেছি যেন তোমরা মানে মনে রাখতে পারো, ঠিক আছে, মনে রাখা লাগবে। জনন অঙ্গের আবরণী টিস্যু, আমি মানে অনেক সময় আমি গল্প বলি বা এমনভাবে বুঝাই যেটা আসলে সত্য না, এটা মিথ্যা, বাট আমি ইচ্ছা করেই বুঝাই, কারণ তোমাদের মেইনলি মনে রাখা লাগবে, বুঝছো। প্রপার ব্যাখ্যাটা হয়তো এত কঠিন, এত কমপ্লেক্স, ওইটা যদি তোমার আমি বলি তুমি বুঝতে পারবে না, বা তোমার বোঝার মতো বয়স হয় নাই, তুমি লেভেলেই নাই, সোজা কথা। আমি কি করি, আমি গল্পের মতো একটা স্টোরি বলি যেন তুমি জিনিসটা মনে রাখতে পারো। স্টোরিটা কিন্তু সত্য না, আমি বলতেছি আমি অনেক কিছু ভুল পড়াই, আর এই ভুল শুধু আমি না, এই তোমার যেই পড়াক না কেন সবাই ভুল পড়ায়, কারণ সঠিকটা শেখার মতো বয়স তোমার হয় নাই। একটা কথা মনে রাখবা, তুমি যখন এই যে 9-10 থেকে 11-12 উঠবা, দেখবা তুমি অনেক কিছুই ভুল শিখছো আগে, বুঝতে পারছো, বাট ওই ভুলগুলো তোমার অ্যাকচুয়ালি শেখা নেসেসারি ছিল। কারণ মানে অ্যাকচুয়াল যে নলেজটা ওইটা অর্জন করার মতো ক্ষমতাটা তোমার এখন হয় নাই। ইভেন 11-12 তুমি যা শিখবা ভবিষ্যতে, সাপোজ তুমি কেমিস্ট্রিতে একটা জিনিস শিখলা, কিন্তু যারা এই কেমিস্ট্রি নিয়ে ভার্সিটিতে পড়াশোনা করবে তারা আবার দেখবে কি আমি কি শিখছি, আমি তো ভুল শিখছি।
বাট ওই ভুল শেখাটা তোমার জন্য জরুরি, বুঝতে পারছো? যাক, তো এই জন্য বেশি গবেষণা করবা না। চ্যাট জিপিটি বা গুগলের সুবিধা আছে, অসুবিধাও আছে। তুমি মনে করো একজন টিচার কি করে, তোমার একটা লেভেলের মধ্যে আটকাই দেয়, যে এই লেভেল একটা বাউন্ডারি দিয়ে তোমার সেট করে, এই বাউন্ডারির মধ্যে তুমি তোমার নলেজকে রাখো। কিন্তু তোমার হাতে যখন একটা মনে করো চ্যাট জিপিটিতে তুমি একটা প্রশ্ন করলা, ও তো জানে না তোমার লেভেল কি, তুমি কোন ক্লাসে পড়ো, বা তুমি যে দেশে থাকো সেই দেশের কোর্স কারিকুলাম কি, কতটুকু পর্যন্ত তোমার আটকানো লাগবে, সেটা কিন্তু তোমার চ্যাট জিপিটি বা গুগল জানে না। সো তুমি সার্চ করলে, সাপোজ তুমি 9-10-এর একটা স্টুডেন্ট, তোমার সামনে যে ইনফরমেশন আসবে, আমি এমবিবিএস স্টুডেন্ট, সাপোজ আমার একটা জিনিস লাগবে আমার পড়াশোনার জন্য, আমি সেটা সার্চ করতেছি, সেইটা আসতেছে। বাট তুমি 9-10, তোমার তো ওই জিনিসটা লাগবে না, বুঝছো? এই জন্য বুঝতে হবে যে আমার কতটুকু পড়তে হবে আর কোন অংশে গিয়ে থামতে হবে। আর এই কাজটাই মূলত টিচাররা করে তোমার জন্য। যাক, দেখো একটু জ্ঞান দিয়ে ফেলাইলাম। এই জননঙ্গের আবরণী টিস্যুতে কি বলা? জননঙ্গ তো বোঝোই, তাই না? আচ্ছা দেখো, বিশেষভাবে রূপান্তরিত আবরণী টিস্যু, যা থেকে, যেটা জাস্ট মনে রাখবে, শুক্রাণু ডিম্বাণু কোষ উৎপন্ন হয়, এরা প্রজননে অংশগ্রহণ করে, ঠিক আছে, প্রজাতির ধারা অক্ষুণ্ণ রাখে। ইভেন এই যে শুক্রাণু আছে না, এই শুক্রাণুতে কিন্তু লেজের মতো থাকে, তাই না? এই লেজের মাধ্যমে ওরা চলাচল করে, এটা কিন্তু ফ্লাজেলা। যাই হোক, দেখো তাহলে জাস্ট তোমরা মনে রাখবা কি, এটা কিন্তু খুব কঠিন কিছু না, আমি আবার বলতেছি, খুবই সহজ বিষয়টা, তুমি কমপ্লেক্স করো না। আমরা আবরণী টিস্যুরে কয়েক ভাগে ভাগ করছি, মানে এখন করছি কাজের উপর ভিত্তি কইরা। প্রথমে করছিলাম কি, দেখো আমি একসাথে লিখে ফেলাই। প্রথমে বলছিলাম যে আকৃতির উপর ভিত্তি কইরা, স্কোয়ামাস, কিউবয়েডাল আর কলামনার। তারপরে বলছি যে স্তর কয়টা, তাই না, মানে কয়টা স্তরে কোষগুলা সজ্জিত অবস্থায় থাকবে। একটা স্তরে থাকলে বলছি কি বলে, সিম্পল আবরণী টিস্যু। আচ্ছা, সিম্পলের বাংলা কি? সাধারণ আবরণী টিস্যু। আর দ্বিতীয়ত ছিল স্টেটিফাইড আবরণী টিস্যু, আর তৃতীয়ত ছিল সিউডো স্টেটিফাইড আবরণী টিস্যু। এগুলো হলো গিয়া কতগুলো স্তরে সাজানো থাকে কোষগুলা, সেইটার উপর ভিত্তি কইরা, বুঝতে পারছো? আর একটু আগে আমি তোমার বললাম যে কাজের উপর ভিত্তি কইরা এই আবরণী টিস্যুগুলোকে আমরা ভাগ করছি। আবরণী টিস্যুর যে কোষগুলো আছে সেগুলোকে আমরা কাজের উপর ভিত্তি করে ভাগ করছি। কিছু কিছু মডিফিকেশন হয়, ঠিক আছে, স্পেশাল কিছু কাজ করার জন্য স্পেশাল মডিফিকেশন হয়। যেমন ক্ষণপথ সৃষ্টি হয়, তারপরে এই যে আমাদের সিলিয়া, তারপরে ফ্লাজেলা, ঠিক আছে। যেমন সিলিয়া কোথায় থাকবে? আমাদের এই যে শ্বাসনালীতে। ফ্লাজেলা শুনলেই তোমার মাথায় আসতে হবে যে আমাদের হাইডার এন্ডোডার্মে থাকবে। আবার ক্ষণপথ শুনলেও মাথায় আসবে যে হাইডার এন্ডোডার্মেও থাকবে, আবার আমাদের যে ইন্টেস্টাইন বা অন্ত্র আছে, অন্ত্রের যে অন্ত্রপ্রাচীর সেখানেও থাকবে। আবার এই যে জনন কোষ এখানেও কিন্তু থাকবে। যাই হোক, দেখো তাহলে এখানে কিন্তু আর নতুন কিছু নাই। লাস্টে এটা হলো একটু ইম্পর্টেন্ট, এটা হলো যে গ্রন্থি আবরণী টিস্যু। গ্রন্থি আবরণী টিস্যু, এই আবরণী টিস্যুগুলো শুধু আবরণ দেয় না, একটা কথা বলছিলাম যে কিছু জিনিস নিঃসরণ করে, সেই এই গ্রন্থির কাজে কিন্তু নিঃসরণ করা। গ্রন্থি কিন্তু ব্যাগের মতো, মনে আছে তোমাদের? গ্রন্থি কিন্তু ব্যাগের মতো। এই যে এন্ডোক্রাইনোলজি, তারপরে এন্ডোক্রাইনোলজি এই শব্দটার সাথে তোমরা পরিচিত, কারণ প্রথম অধ্যায়ে আমি বলছিলাম যে আমাদের যেই শাখায় এই হরমোনের কার্যকারিতা নিয়ে আলোচনা করে সেটা হলো এন্ডোক্রাইনোলজি। আর হরমোন বের হয় কোথা থেকে? কোনো একটা গ্রন্থি থেকেই বের হয়, ঠিক আছে। গ্রন্থির ভিতরে হরমোন থাকে, হরমোন নিঃসরণ করে। যাক, দেখো তাহলে গ্রন্থি আবরণী টিস্যু কি করবে? বিভিন্ন ধরনের রস নিঃসরণ করবে। আচ্ছা, এই পার্টটা একটু নিজেরা রিডিং দিও, এখানে তেমন ইম্পর্টেন্ট আসলে কিছু নেই। আচ্ছা, তাহলে তাহলে আজকে আমরা আবরণী টিস্যু বিস্তারিতভাবে শিখলাম। আগামীকালকে আমরা যোজক টিস্যু, পেশি টিস্যু, স্নায়ু টিস্যু সব কিছুই বিস্তারিতভাবে শিখব। তো আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো, কেমন লাগছে জানাইও কমেন্টের মাধ্যমে, ভিডিওটা শেয়ার করো বন্ধুদের মাঝে, আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো। ইট মিনস আ লট টু মি। সবাই নিজেরা ভালো থাকো, অপরকেও ভালো রাখো। আসসালামু আলাইকুম।